আপকি আদালতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপরে অভিযোগ হলো যে ইনি মুসলমানদের ভয় দেখান। দেখে কি মনে হচ্ছে ভয় দেখায়? ধামের যে অনেকজন মুসলিম লিডাররা আছেন, তকি রাজা সাহেব আছেন, মৌলানা আরশাদ মদনি আছেন, অনেকজন সবাই এটাই বলে যে যখন নির্বাচন আসে তখন ধামি যে এমন কিছু করেন, কিছু না কিছু এমন কাণ্ড করে বসেন যেটায় মুসলমানদের মনে ভয় জন্মায়। যেমন বর্তমানে আপনি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছেন। উত্তরাখণ্ডে আমরা এই বিধানসভার যে 2022-এ যে সাধারণ নির্বাচন হয়েছিল, ওই সাধারণ নির্বাচনে যখন উত্তরাখণ্ডের জনগণের সামনে গেলাম, তখন আমি এই প্রস্তাবটা রেখেছিলাম। আমার এটা সংকল্প জানিয়েছিলাম যে নতুন সরকারের গঠন করা হবে, আর তখন আমরা উত্তরাখণ্ডের ভিতরে ইউনিফর্ম সিভিল কোড, সমান নাগরিক অধিকার চালু করব। সেটার জন্য কমিটি তৈরি করব, আর ওটার পিছনে আমরা কিছু কারণও বলেছিলাম। কারণ ছিল যে উত্তরাখণ্ড হলো দেবভূমি। উত্তরাখণ্ডে 4 ধাম রয়েছে। উত্তরাখণ্ড হলো গঙ্গার রাজ্য। উত্তরাখণ্ড যমুনা দেবীর রাজ্য। উত্তরাখণ্ড আদি কৈলাস, ঋষিমুনিদের ভূমি ওটা। প্রত্যেকটা পরিবার থেকে কেউ না কেউ সেনাবাহিনীতে আছে। কেউ কেউ আধা সৈনিকে নিযুক্ত আছেন। দেশের মধ্যে কোনো না কোনো জায়গায় নিজেদের সেবা দিচ্ছে তারা। তাই আমি উত্তরাখণ্ডের জনগণের সামনেই বলেছিলাম যে ভারতের সংবিধানের অনুচ্ছেদ 44-এ যে রাজ্যকে সমান নাগরিক অধিকার বাস্তবায়নের জন্য বিধান দেওয়া হয়েছে, সেটার কারণে আমরা উত্তরাখণ্ডে থাকা কেউ কোনো জাতির হোক, সম্প্রদায়ভুক্ত হোক, ধর্মের হোক, সম্প্রদায়ের অন্তর্গত হোক, সবার জন্যই আমি একই সময় আইন আনব। আর উত্তরাখণ্ডের জনগণ এটার জন্য আমাকে ওনাদের আশীর্বাদ দিয়েছেন, আমাকে সরকারে আসার সুযোগও দিয়েছেন। আর আমি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে সংকল্প করেছিলাম, ওই সংকল্প আমি পূরণ করেছি। এতে কারোর ভয় পাওয়ার কোনো কারণই নেই। আপনি তো সংকল্প পুরো করেছেন, কিন্তু ওদের মনে কি ভয় চলছে সেটা আমি বলছি। মৌলানা আরশাদ মদনি বলেছেন যে ইউসিসি আপনি নিয়ে এসেছেন এটা ইসলামের বিরুদ্ধে। যে ইউসিসি আপনি নিয়ে এসেছেন সেটা আমাদের ধার্মিক কাজকর্মে হস্তক্ষেপ করবে। দেখুন রজতবাবু, আমি বলতে চাই যে আমি এটা কারোর বিরুদ্ধে তো আনিইনি। ইসলামে যে ব্যবস্থা, ওনাদের ওখানে বিয়ের যে পদ্ধতি আছে সেটা সেইভাবেই হবে। আর ওখানে যদি নিকাহ হয় তাহলে নিকাহ হবে। হিন্দু ধর্মে যদি 7 পাকে ঘুরেই বিয়ে হয় তাহলে 7 পাকে ঘুরেই হবে। খ্রিশ্চান ধর্মে হোলি ম্যারেজ হয়ে থাকে। আমাদের শিখ বন্ধুদের মধ্যে যেটা হয় আনন্দ খারাজ হয়ে থাকে। যার যেটা পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা একেবারেই চেঞ্জ করতে চাইছি না। ইমপ্রেশন এমন হয়েছে যে সবাইকে 7 পাকে ঘুরতে হবে। না 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 না, আমরা কাউকেই 7 পাক শুধু হিন্দুরাই নেবে, তাই ওটা নিজের জায়গাতেই থাকবে। মুসলিমদের মধ্যে যেটা হয় সেটা নিজের জায়গাতেই থাকবে, ওটা আমরা একেবারেই পরিবর্তন করিনি। হ্যাঁ, আমরা এটা অবশ্যই পরিবর্তন করেছি যে এটার পরে যে তালাকের ব্যবস্থা রয়েছে, মানে যে অনেকগুলো স্ত্রী রাখার যে একটা ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা শেষ হবে। কারণ আমরা সমান নাগরিকের অধিকারের, আমরা মাতৃশক্তিকে নিপীড়িত হতে দিতে চাই না। আমরা উত্তরাখণ্ডের ভিতরে থেকেই আমরা এই কাজ শুরু করেছি। দেশের ভিতরে যেমন গঙ্গা দেবী আমাদের এখান দিয়ে বয়ে চলেন, গঙ্গা দেবীর প্রবাহিত হওয়ার পরে পুরো দেশকে অভিষিক্ত করার কাজ করে। কোথাও জল দেয়, কোথাও জীবন দেয়, কোথাও পুজোর কাজে ব্যবহৃত হয়, কোথাও সেচের কাজে ব্যবহার করা হয়। ওইভাবেই সমান নাগরিক অধিকার যে গঙ্গায় আসে, এটা উত্তরাখণ্ড থেকে বের হয়েছে, দেবভূমি থেকে বেরিয়েছে, দেবতাদের আশীর্বাদে বেরিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী বাবু সংকল্পকে পূরণ করার জন্য বেরিয়েছে। এটা পুরো দেশের মধ্যে ছড়িয়ে যাবে, আর সবাইকে সমান নাগরিক অধিকারটা সমান অধিকার দেবে। ওবেসি সাহেব, আসাদুদ্দিন ওবেসি অনেক বড় একজন উকিল, এআইএমআইএম এর উনি লিডার। উনি বলেছেন যে এই যে আইন আপনি এনেছেন এটা ইউনিফর্ম সিভিল কোড না, এটা হিন্দু সিভিল কোড। আপনি 4টে বিয়ে করা নিষিদ্ধ করেছেন, হালাল করা নিষিদ্ধ করেছেন, কিন্তু যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির আইন আছে ওটার ওপর কোনো রকম নিষেধাজ্ঞা লাগানো হয়নি। দেখুন, এই আইনে তো সবার আগে যেটা বলতে চাই যে এটা কাউকে টার্গেট করে নিয়ে আসা হয়নি। আমি বলেছিলাম যে এটা আমরা সমান অধিকার দেওয়ার জন্য নিয়ে এসেছি। আর বিশেষ করে এই আইন সবার জন্যই, যেমন আমাদের মাতৃশক্তি, মা বোনের, ওদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য, ওদের সুরক্ষার জন্য, ওদের অধিকারের জন্য। ওটা পুরুষদের অধিকারের জন্যও আছে, বাচ্চাদের জন্যও আছে। আর অনেক বাচ্চারা আছে যাদের ব্যাপারে বলা হয়ে থাকে এই যে সন্তান অবৈধ, এই সন্তান বৈধ, এই ধরনের শব্দের ব্যবহার করা হয়। আমি এই সব কিছু সরিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে বাচ্চারা যারা
আছে তাদেরকেও একই রকম সমান অধিকার দেওয়া হবে আর বয়স্কদেরকেও সুরক্ষা দেওয়া হবে। প্রত্যেকের সুরক্ষার জন্য এটা নিয়ে আসা হয়েছে। এটা শুধু একটা না, বিভ্রান্তি, না সবার দেখুন, জানা এই উচিত। আইন তৈরি করার সময় আপনি যারা শিডিউল ট্রাইব আছেন, আদিবাসী লোকেরা আছেন, তাদেরকে এর থেকে বাইরে রেখেছেন। আর এই কথাটা মুসলিম কলাররা বলছে যে আপনি যদি হিন্দু ট্রাইবকে বাইরে রাখতে পারেন, তাহলে মুসলিমদেরও এটা থেকে বাইরে রাখতে পারতেন। ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৪৪ এর কথা উল্লেখ করা হয়েছে যে দেশের ভেতরে সমান নাগরিক অধিকার চালু করা উচিত। আর যে শিডিউল ট্রাইবস এর কথা আপনি বলছেন, উপজাতি সম্প্রদায়ের এদের অনুচ্ছেদ ৩৪২ এ ভারতের সংবিধানেই ওদেরকে এই বিধান দিয়েছে। ওদেরকে ছাড় দেওয়া হয়েছে ওদের জীবনযাত্রার জন্য, যেটা ভারতের সংবিধান বলছে। আর আমাদের যে কমিটি আছে, যারা ২,৩৩,০০০ মানুষদের কাছে ওদের মতামত নিয়েছে আর ১০,০০০ মানুষদের সাথে সামনাসামনি জিজ্ঞাসা করেছে, যেমন আমি আপনার সামনে এভাবে উত্তরটা দিচ্ছি, এইরকমভাবেই জিজ্ঞাসা করা হয়েছে। পুরো উত্তরাখণ্ডের মধ্যে ৪৩টা এরকম মিটিং হয়েছে। তখন ওই মিটিংয়েও ট্রাইবালসের লোকেরা বলেছে যে আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে উত্তরাখণ্ডের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন সমান নাগরিক অধিকারে, কিন্তু কিছুটা সময় আমাদের দিন। আমরা সেই অনুযায়ী সব কাজ করেছি। কমিটিতে অনেক বিদ্যমান মানুষজন আছেন। এখানে জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই আছেন, প্রমোদ কোহলি আছেন, অন্যান্য মানুষরা আছেন। ওরা সবাই অনেক কাজ করার পরেই এই ড্রাফটটা তৈরি করেছে। এই ড্রাফটের মধ্যে কাউকে কোনো বৈষম্য করা হয়নি, সবার সমান অধিকারের জন্য তৈরি কিন্তু হয়েছে। ওরা তো এই বৈষম্যটা অনুভব করতে পারছেন। ওদের বারবার এটা মনে হচ্ছে যে যা বিধান শরিয়াতে আছে, মুসলমান সমাজের কাছে সেটাই সবার ওপরে, বাদবাকি জিনিস পরে আসে, আর এটা শরিয়াতকে ভায়োলেট করে। এখন আর শরীয়ত থাকবে না, দেশে সমান নাগরিক অধিকার থাকবে। দেশ এগিয়ে গেছে, দেশ সংবিধান অনুযায়ী এগোবে। যেসব মানুষ সংবিধানের ওপর বিশ্বাস রাখে ওদের কারোর কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই। আমি বলছি যে এই আইন চালু হওয়ার পরে, আপনি এইমাত্র বললেন যে হালাল ইদ্দতের মতো যেসব আইন রয়েছে, ওইসব আইনের থেকেই তো রেহাই পাওয়া যাবে। আর আমি সদ্যই হরিদ্বার জনসভায় গিয়েছিলাম। এই বিল পাস হওয়ার পরে, বিধানসভায় বিল পাস হওয়ার পরে যেভাবে মুসলিম বোনেরা এসেছিল, যেভাবে একটানা ওরা বলেছিল যে আপনি আমাদের একটা অনেক বড় অভিশাপ ছিল আমাদের কাছে, এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দিন। তাই বছরের পর বছর ধরে যে অন্যায় হচ্ছিল আর কি, ওদের আত্মবিশ্বাস চলে যাচ্ছিল, আত্মসম্মান চলে যাচ্ছিল, ওটাকে বাঁচানোর জন্য কাজ করা হচ্ছিল। কংগ্রেস নেতা হরিশ রাওয়াত, যিনি উত্তরাখণ্ডের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন, উনি বলেছেন যে যদি আনতেই হতো তাহলে পুরো দেশে নিয়ে আসতেন। উত্তরাখণ্ডে এক্সপেরিমেন্ট করার কি দরকার ছিল? এক্সপেরিমেন্ট করার কোনো ব্যাপার নেই। হরিশ রাওয়াত বাবু আমাদের একজন বরিষ্ঠ নেতা, আর উত্তরাখণ্ডের নির্বাচনে উত্তরাখণ্ডের জনগণই আমাদের এই নির্দেশ তো দিয়েছে। আর ভারতের সংবিধানের যে বিধান রয়েছে, সেই বিধানের অন্তর্গত এটার উপরে সব কাজ করা হয়েছে। তাই উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে, দেবভূমিতে যেটা চালু হয়েছে, যেখানে হিমালয় আছে, যেখানে গঙ্গা আছে, যেখানে যমুনা আছে, ওখান থেকে পুরো দেশে চালু হয়ে যাবে। আমি তো চালু করে দিয়েছি। আর আমার তো এই আকাঙ্ক্ষা আছে যে আমি যে বিলটা পাস করে দিয়েছি, দেশের অন্য রাজ্যগুলোও এটা চালু করুক আর সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য এগিয়ে চলুক এই সব কাজে। আচ্ছা, এটা কি সত্যি যে উত্তরাখণ্ডকে ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী মোদী আর পুষ্কর সিং ধামি একটা এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করছেন? মানে আমি বলতে চাইছি যে হিন্দুত্বের ঘাঁটি। ঘাঁটি তৈরি হচ্ছে বলে কোনো ব্যাপার নেই। উত্তরাখণ্ডের জনগণ আমাকে নির্দেশ দিয়েছে, আমি ভারতের সংবিধানের বিধান অনুযায়ী কাজ করেছি। আর হিন্দুত্ব যদি উত্তরাখণ্ড দেবভূমিতে না হয়, তাহলে আর কোথায় হবে? দেখুন, আপনাকে নিয়ে এই জন্য কথা হচ্ছে কারণ আপনি এটা প্রথম কোনো কাজ করেননি। প্রথমে আপনি ৩,৭৯৩টা মাজারকে আইডেন্টিফাই করেছেন আর ওগুলো নিশ্চিহ্ন করে দিয়েছেন। এটা শুধুমাত্র সমাধি থাকার জন্য করাইনি আমি। আমি বলেছিলাম যে উত্তরাখণ্ডে যেভাবে জমি অধিগ্রহণ হয়েছে, ধার্মিক ব্যাপারটাকে এগিয়ে রেখে দখল করা হয়েছে, অবৈধভাবে কবজা করা হয়েছে, দখল করেছে, সরকারি জমিগুলোকে অধিগ্রহণ করার চেষ্টা করা হয়েছে। এই অধিগ্রহণটাকে বন্ধ কে করবে তাহলে? আপনারাই বলুন, জমি অধিগ্রহণের উপর ব্যবস্থা নেওয়া উচিত কি উচিত না? তাই সেই কাজটাই করেছি আমি। আর জমি অধিগ্রহণ প্রতিনিয়ত আমরা উচ্ছেদ করে চলেছি, কারণ দেবভূমির একটা আসল রূপ আছে। আমি শুধু নই, উত্তরাখণ্ডের যে কোনো ব্যক্তি গোটা দেশ বিদেশের মধ্যে যেখানেই থাক না কেন, আর ও বলুক যে আমি উত্তরাখণ্ড থেকে এসেছি, তখন ওকে দেখার যে দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গি লোকজনের পাল্টে যায়। মানে একটা শ্রদ্ধার জন্ম নেয়, একটা বিশ্বাসের জন্ম নেয় যে ভগবানের অনেক কাছ থেকে আসা একজন ব্যক্তি দেবভূমি থেকে এসেছে। তাই ওই দেবভূমির যে আসল রূপ আছে, দেখুন আমি সংকল্প নিয়েছি যে দেবভূমির যে আসল রূপ, সেটা কোনো কিছুর বিনিময়ে আমি খারাপ হতে দেব না। এখন আমার মনে হচ্ছে না যে আপনি অতটাও সরল মানুষ, কারণ
আপনি বলেছেন যে জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু জমি অধিগ্রহণে আপনি শুধু মাজারগুলোই দেখতে পেলেন, আর আপনি এটার নাম দিলেন ল্যান্ড জিহাদ। কি বলবেন? আমি বলেছি যে এরকম অনেক জায়গা আছে যেখান থেকে আমি আরেকটা কথা বলতে চাই আপনাকে। উত্তরাখণ্ড কি আমাদের এটা একে অপরের সাথে মিলেমিশে থাকার একটা রাজ্য। নিজেদের মধ্যে সবাই সবাইকে খুব ভালোবাসে। কিন্তু জমি অধিগ্রহণকে কেউই সাধুবাদ জানাবে না। যেখানে সমাধি তৈরি করা রেখেছে, সমাধিগুলো যখন সরানো হলো, জঙ্গলের জমির ওপর আছে, রেভিনিউর জমির ওপরে রয়েছে, সেচ বিভাগের জমির ওপরে রয়েছে, পিডব্লিউডির জমির ওপরে রয়েছে, অন্যান্য জমির ওপরে আছে যেটা সরকারি জমি, সেগুলোর নিচে যখন খোঁড়া হলো তখন কোনো কিছুর অবশিষ্ট পাওয়া যায়নি। সমাধি কোথায় তৈরি হয়? তাই এটা ছিল মিথ্যে। তাই জন্য আমি এটাকে ল্যান্ড জিহাদ নাম দিয়েছি। আপনি বলছেন সবাই মিলেমিশে থাকে, কিন্তু বর্তমানে হালদওয়ানি আমাদের সামনে আছে। একটা মসজিদ আর মাদ্রাসা ভেঙে ফেলা হলো, আর কিভাবে ক্ষোভ সামনে এলো মানুষের পুলিশের বিরুদ্ধে। হালদোয়ানির যে ঘটনাটা আছে সেটাও অবৈধ জমি অধিগ্রহণ নিয়েই তো। আর এই যে আ অবৈধ জমি অধিগ্রহণ হয়েছে সেটাকে সরানোর জন্য ওখানে পুলিশের টিম গেছে, প্রশাসনের লোকেরা গেছে। ওনাদের ওপর সুপরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। আর যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে। কিন্তু এই ধরনের পরিস্থিতি উত্তরাখণ্ডে চলতে দেব না। আমি বলেছি যে যারাই উত্তরাখণ্ডে এভাবে উত্তরাখণ্ডের পরিবেশ খারাপ করে দেবে, তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আর কঠোর ব্যবস্থা হচ্ছেও। প্রতিনিয়ত পুলিশ ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। যারা দোষী, যারা অপরাধী, তারা জেলের ভেতরে যাবেই যাবে। আইন তার কাজ করবেই। আমি ধামিজি ওখানকার মানুষদের কথা শুনেছি। ওনারা বলছেন যখন এই কনস্ট্রাকশন হচ্ছিল তখন প্রশাসন সব জানতো। প্রশাসন ওই জায়গাতে বিদ্যুৎও দিয়েছে, জলও দিয়েছে, কারোর কোনো অবজেকশনও ছিল না। এখন ইলেকশন হতে চলেছে, তাই ইস্যুটা আরো বড় করে তুলেছে। অনেকে আগে কে কি করেছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না এখন। কিন্তু আমি বলেছি যে আগে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা ঠিক করাও যায়। যদি অনেক আগে ভুল হয়ে থাকে তাহলে ওই ভুলটাকে শোধরাতে হবে তো। শুধরে নেওয়ার কাজ হবে। আর বাকিটা আ আদালতে, আ উচ্চ আদালতে, সুপ্রিম কোর্ট আছে, সব জায়গাতেই এই মামলা চলছে। যেমনটা আদালত আদেশ দেয় সেই অনুযায়ী আমার সরকার কাজ করে। আর ভারতের সংবিধানে, ভারতের যে ব্যবস্থা রয়েছে, যে ব্যবস্থার উপরে যাদের বিশ্বাস রয়েছে সে আইন ভাঙার কাজ তো কোনোদিনই করবে না। এতে আইন ভাঙারও কাজ। দেখুন, ওয়েসি সাহেব তো আইন সম্পর্কে জানেন। উনি বলছেন যে জিনিসটা আপনি আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন সেটা হলো আমার চাদর, আমার মসজিদ। আর আমি কোনোভাবেই আমার মসজিদকে শহীদ হতে দেব না। মসজিদ আছে, মন্দির আছে, গুরুদুয়ারাও আছে। এগুলো সবই আমার কাছে উপাসনার জায়গা আমি বলব। কিন্তু ওগুলোর বানানোর জন্য তো কোনো একটা জায়গা থাকবে। কোনো একটা জায়গা ঠিক করা হবে বা যেকোনো জায়গা শুধু দখল করার জন্য তৈরি করে দেওয়া হবে। এটাকে তো কেউ ঠিক কাজ বলবে না। তাই যদি ভুল জায়গায় তৈরি হয়ে থাকে, তাহলে সেটাকে জমি অধিগ্রহণের দলেই ধরা হবে আর জমি অধিগ্রহণ সরানো হবে। এই অভিযান আমরা শুরু করে দিয়েছি। এটা বলুন, যখন আপনি মুখ্যমন্ত্রী হলেন তখন আপনার এটা মনে হয়েছিল বা আপনাকে এটা বলা হয়েছিল যে উত্তরাখণ্ডে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এখানে অনেক বেশি সংখ্যায় মুসলিম পপুলেশন লুকিয়ে একজোট হচ্ছে, আর মুসলমানদের ওখান থেকে তাড়াতে হবে, তাই জন্য আপনি এই অভিযান শুরু করেন? ওখানকার ডেমোগ্রাফিও চেঞ্জ হয়েছে। ওখানকার আসল রূপটাকে নিয়েও তো কাটাছেঁড়া করা শুরু হয়েছে। তাই আমি শপথ নিয়েছি যে দেবভূমির আসল যে রূপটা রয়েছে সেটা কোনোভাবেই আমরা খারাপ হতে দেব না। উত্তরাখণ্ডের যে ডেমোগ্রাফি সেটা পাল্টাতে দেব না। উত্তরাখণ্ডের যারা আসল মানুষ আছে তাদের যে অধিকার সেটা কোনো কিছুর বিনিময়ে প্রভাবিত হতে দেব না। সেটার জন্য আমরা কাজ করছি। আমি শুনেছি সালমান খুরশিদ সুপ্রিম কোর্টে গিয়েছেন আর স্টে অর্ডার এনেছেন ডেমোলিজমের ওপর, জমি অধিগ্রহণের ওপর। এখন আদালতে মামলা চলছে। এটার উপরে তো এখনো পর্যন্ত এরকম কোনো ফলাফল আসেনি। আর আমরা আদালত যে ফলাফলটা জানাবে সেই ফলাফলের ভিত্তিতেই এগোবো আমরা। ফলাফলের আদেশ, আদালতের আদেশটাকেই পালন করব। আমি ব্যবস্থাকে ভেঙে ফেলার মানুষ তো নই, জোর জবরদস্তি করার মানুষও নই। আমি তো হচ্ছি আইন মেনে চলা মানুষ। আমি আইন অনুযায়ী কাজ করি সবসময়। উত্তরাখণ্ডে এর আগেও আপনার পার্টির সরকার ছিল, আর যেভাবে আপনি বেআইনি দখলদারির কথা আপনি বললেন, কিন্তু লোকজনের বক্তব্য হচ্ছে এর আগে কখনো এভাবে দখলদারির ওপরে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যেভাবে বর্তমানে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, লোকজন এটাও বলছে যে ওখানকার সামাজিক চিত্রটাকে নষ্ট করার চেষ্টা চলছে। এটা নিয়ে আপনি কি বলবেন? যদি আগে কোনো ভুল কাজ হয়ে থাকে, তাহলে আমরা সবাই নতুন লোকজন তো। সব লোকজনদেরকে শোধরাতে হবে কি হবে না? দেখুন, আমি তো তকি রাজা নামের মৌলানার কথা শুনেছি, যিনি বলছেন যে আমাদের যুবকরা এখনো পর্যন্ত শান্ত আছে। যদি আপনি এইভাবে চলতে থাকেন তাহলে ওরা উত্তেজিত হবে, ওদের সামলানো কঠিন হবে আর আপনি অসুবিধায় পড়বেন। এই ধরনের যেসব লোকেরা আছে যারা শুধুমাত্র
ধার্মিক চিন্তাকে উত্তেজিত করে তুষ্টিকরণকে পোষণ করার লোকজন না। এই যুবকদের ভুল রাস্তায় ঠেলে দেওয়ার যারা লোকজন, আমি ওদেরকে একটা কথাই স্পষ্ট করে বলে দিতে চাই, আমি কখনো কাউকে হুমকি দিই না, কারোর বিরুদ্ধে আমি বিনা কারণে কোনো কাজ করি না। কিন্তু উত্তরাখণ্ডের দেবভূমির মধ্যে সবাইকে নিয়ে নিয়ম মেনে চলতে হবে, আইনকে মেনে চলতে হবে। না হলে আইন তার বিরুদ্ধে কাজ করবেই। যারা এই ব্যবস্থাকে নষ্ট করার কাজ করবে তাদেরকে তো আমরা হালদ্বানিতে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, ওই ঘটনাটা আটকানোর জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন? হিংসাত্মক ঘটনাকে আটকানোর জন্য যেসব লোকেরা এই উপদ্রব করেছে, যেসব লোকেরা অহেতুকভাবে যেটা দরকারই ছিল না, পুলিশের উপরে, প্রশাসনের উপরে, পুলিশের মধ্যে যারা মহিলা পুলিশকর্মী আছে, আমাদের সাংবাদিক আছে, যারাই এদের উপর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওদের ফুটপ্রিন্ট খুঁজে বের করা হচ্ছে, ভিডিও ফুটেজ খুঁজে বের করা হচ্ছে, সিসিটিভি ক্যামেরাতে ওদের শনাক্ত করার চেষ্টা চলছে। আর এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কখনো এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, দ্বিতীয়বার যাতে উত্তরাখণ্ডে যে আমাদের মুসলিম ভাই বোনেরা থাকেন, ওনাদের কি মনে ভয় নিয়ে থাকতে হবে? একদমই না। আমি বলেছিলাম যে উত্তরাখণ্ডের ভিতরে সবাই মিলেমিশে থাকে, সবাই। কিছুদিন আগেই আমি হরিদ্বারে ছিলাম। যেভাবে মুসলমান বোনেরা বেশি সংখ্যায়, আর ১৫০, ২০০, ৫০০ জনের কথা বলছি না আমি, হাজার, হাজার সংখ্যায় ওখানে এসেছিল। ওরা সবাই এসেছিল। সেটা থেকে আন্দাজ করা যেতেই পারে, সবাই যারা ভালো কাজ করে, শান্তিপূর্ণভাবে নিজেদের ব্যবস্থা করছে, ব্যবসা করছে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগদান করছে, ভারতের সংবিধানকে মেনে চলা মানুষজন, আইনকে মেনে চলা মানুষজন আছে। কারোর কোনো অসুবিধা উত্তরাখণ্ডে হবেই না। আমি আবকি আদালতে এই প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে।